বিয়ের পরের দিনেই আমার জামাই এসে বলল, আপনার মেয়ে আমাকে খুশি করতে পারছে না, এবং এই কথা বলেই সে আমার মেয়েকে ছেড়ে চলে গেল। এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার মেয়েকে অনেক নামী ডাক্তারদের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সকলেই বললেন ওর শরীরে কোনো ত্রুটি নেই, সবকিছুই স্বাভাবিক। তারপর একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, আমার এক বন্ধু বলেছে যে গ্রামের বাইরে একটি মন্দির আছে, সেখানে নাকি একজন সাধু বাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি মেয়েকে নিয়ে সেই সাধুর কাছেই গেলাম। সেখানে সাধু বাবা বললেন, একে 7 দিন এখানে থাকতে হবে। আমি আমার জ্ঞানে তৈরি করা বিশেষ তেল তার শরীরে প্রয়োগ করব, তাহলেই সমস্যা দূর হবে। তার কথায় বাধ্য হয়ে আমি মেয়েকে সেখানে রেখে চলে আসি, কিন্তু মন থেকে ভয় কাটছিল না। একা মেয়েকে সেখানে রেখে আসায় অস্বস্তি হচ্ছিল। তাই কয়েকদিন পর আমি হঠাৎই সাধু বাবার আস্তানায় গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয়ে থমকে গেল। মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাব। আমার মেয়ে কিভাবে এমন জায়গায় আটকা পড়েছে তা বিশ্বাসই হচ্ছিল না। আর সেই সাধু বাবা? বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার নাম পাপিয়া। আমি সেদিন রাতে একটুও ঘুমোতে পারিনি। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল আমি হয়তো দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু বাস্তব তো অনেক বেশি কঠিন, অনেক বেশি নির্মম। সকাল হতেই আমি আবার ছুটে গেলাম সেই মন্দিরের দিকে। গিয়ে দেখলাম সাধু বাবা তখন অনেক ভক্তদের ঘিরে বসে আছেন। সবাই তাকে প্রণাম করছে, কেউ টাকা দিচ্ছে, কেউ আবার নিজের কষ্টের কথা বলছে। আমি ভিড়ের ফাঁক গলে সামনে গেলাম। বাবাজিকে হাতজোড় করে বললাম, বাবা, আমার মেয়েটাকে একদিনের জন্য বাড়ি নিয়ে যেতে চাই, আমি খুব চিন্তায় আছি। সাধু বাবা মুচকি হেসে বললেন, মা, ভয় পেও না, তোমার মেয়ের মঙ্গলই হবে। ও যদি 7 দিন এখানে থাকে তবে এর কষ্ট চিরতরে দূর হবে। মা হিসেবে তুমি একটু ধৈর্য ধরো। তার কথা শুনে উপস্থিত মানুষজন মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, বাবাজির কথায় সন্দেহ করো না। কিন্তু আমার মন শান্ত হল না। আমি পাশের ঘরের দিকে তাকাতে চাইছিলাম বারবার, কিন্তু এত মানুষের ভিড় আর বাবাজির তীক্ষ্ণ দৃষ্টি আমাকে থামিয়ে দিল। সেদিন আমি মেয়ের সঙ্গে মাত্র কয়েক মিনিট কথা বললাম। ও স্বাভাবিক ছিল, হাসি মুখে বলল, মা, তুমি চিন্তা করো না, সাধু বাবা খুব ভালো মানুষ, উনি বলেছে সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, যদি সত্যিই এ মানুষটা ভালো হয় তবে কেন যেন আমার বুকের ভেতর এত ভয় জমে আছে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ভুল হয় অনেক সময় অন্ধবিশ্বাসে। আমি তখনও বুঝতে পারিনি আমার মেয়ের জীবনের ওপর কী ভয়ানক খেলা চলছে। সেই রাতেই আমি ঘরে ফিরে আর থাকতে পারলাম না। বুকের ভেতর অদ্ভুত অশান্তি হচ্ছিল, যেন কেউ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছিল সেই মন্দিরের দিকে। আমি চুপচাপ বেরিয়ে পড়লাম। মন্দিরে পৌঁছে দেখি চারদিক নিস্তব্ধ, বড় গেট বন্ধ, কিন্তু পাশের ছোট্ট দরজাটা আধখোলা। বুক ধরফর করতে করতে আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই কান পেতে শুনতে পেলাম কিছু অদ্ভুত শব্দ, মৃদু হাসির আওয়াজ, কারো কর্কশ কণ্ঠস্বর। আমি ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোলাম। দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়েই আমার শিরায় রক্ত যেন হিম হয়ে গেল। আমি দেখলাম আমার মেয়েকে মেঝেতে বসিয়ে রেখেছে সাধু বাবা। হাতে এক বোতল তেল, মেয়ের কাঁধে ঘষছে আর অদ্ভুত মন্ত্র পড়ছে। মেয়েটা যেন ঘোরের মধ্যে আছে। আমি হঠাৎ চিৎকার করে উঠতে গিয়েও থেমে গেলাম। ভয় হচ্ছিল যদি মেয়েটার কোনো ক্ষতি হয়। আমি কাঁপা হাতে মুখ চেপে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই আমি লক্ষ্য করলাম পাশের ঘরে আরও 2 জন যুবতী বাধা অবস্থায় বসে আছে। তাদের চোখে জল, মুখে আতঙ্ক। তখনই আমার মাথায় বজ্রপাতের মতো সত্যিটা নেমে এলো। এ কোনো সাধু নয়, এ একজন প্রতারক। মানুষের দুঃখ আর অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে অসহায় মেয়েদের ফাঁদে ফেলছে। আমার চোখে জল চলে এলো। আমি বুঝলাম, যদি এখনই কিছু না করি তবে আমার মেয়ের জীবনও ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এখানেই আমার লড়াই শুরু হলো। একজন অসহায় মা থেকে শক্তির প্রতিমূর্তি হয়ে ওঠার লড়াই। আমি নিজেকে সামলালাম। ভেতরে রক্ত গরম হয়ে উঠছিল, কিন্তু সরাসরি ঝাঁপিয়ে পড়লে মেয়েকে বিপদে ফেলতে পারতাম। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। ধীরে ধীরে পিছিয়ে এসে মন্দিরের বাইরে বেরোলাম। তারপর সরাসরি থানায় গিয়ে ডিউটি অফিসারকে সব খুলে বললাম। প্রথমে তারা অবিশ্বাস করল, কিন্তু আমি অনুনয় করে বললাম, আমার মেয়েকে ওর হাতে ফেলে দেবেন না স্যার, দয়া করে এখনই ব্যবস্থা নিন। পুলিশ সঙ্গে সঙ্গে একটা টিম নিয়ে আমার সঙ্গে মন্দিরে এলো। আমরা নিঃশব্দে ভেতরে ঢুকলাম। যেই ঘরে আমি আগের রাতে মেয়েকে দেখেছিলাম সেখানে গিয়ে পুলিশ দরজা ভেঙে ঢুকে পড়ল। মুহূর্তেই ঘরে বিশাল হইচই শুরু হয়ে গেল।
মেয়েরা ভয় পেয়ে চিৎকার করে উঠল। সাধু বাবা দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলল। আমার মেয়েও তখন অচেতন, ঘোরের মতো অবস্থায় বসেছিল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু বুকের ভেতরে যেন এক অদ্ভুত সাহস এসে ভর করল। সেদিনই প্রকাশ পেল এই তথাকথা সাধু আসলে এক প্রতারক আর অসাধু লোক। ওষুধ আর তাবিজ তেল দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজের ফাঁদে ফেলত। কত মেয়ের জীবন নষ্ট করেছে, পুলিশ পরে তার তালিকা পেল। আমি মেয়ের মাথায় হাত রেখে বললাম, প্রিয়া, জীবন কখনো ভেঙে যায় না, প্রতিটি ভাঙনের পরেই নতুন করে দাঁড়ানোর শক্তি আসে। বন্ধুরা, জীবনে যতই বিপদ আসুক, অন্ধবিশ্বাসকে কখনো আঁকড়ে ধরো না। সত্যি আর বিশ্বাসই পারে আমাদের রক্ষা করতে। সেই ঘটনার পর আমাদের জীবন যেন নতুন করে শুরু হলো। প্রিয়া প্রথম দিকে খুব ভেঙে পড়েছিল, বারবার বলছিল, মা, আমি তো কারো উপকার করতে পারিনি, সংসার টিকিয়ে রাখতে পারিনি, এখন আমি কিভাবে বাঁচব? আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, মেয়ের জীবন সংসারে বাধা পড়েই মাপা যায় না। তুমি বেঁচে আছো, এটাই সবচেয়ে বড় পাওয়া। এবার তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। পুলিশের সাহায্যে আমরা সাধু বাবার বিরুদ্ধে মামলা করলাম। সংবাদপত্রে খবর বের হলো, টেলিভিশনে ছড়িয়ে পড়ল সেই প্রতারকের কাহিনী। তখন বুঝলাম আমরা একা নই, আরও কত মানুষ এই প্রতারণার শিকার হয়েছিল। প্রিয়া ধীরে ধীরে শক্ত হলো। আমি ওকে নতুন করে পড়াশোনা আর প্রশিক্ষণে মন দিতে বললাম। ও ছোটবেলা থেকেই ভালো আঁকতে পারত। আমি ওকে এক আর্ট স্কুলে ভর্তি করে দিলাম। প্রথম দিকে দ্বিধা ছিল, কিন্তু ধীরে ধীরে ওর ছবি মানুষজন পছন্দ করতে শুরু করল। স্থানীয় এক প্রদর্শনীতে ওর আঁকা ছবি বিক্রি হয়ে গেল অনেক দামে। সেদিন ওর চোখে আমি অনেক দিন পর আত্মবিশ্বাসের ঝিলিক দেখলাম। আমি বললাম, দেখেছ মা, একজন মানুষ যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, তবে কেউ তাকে আটকাতে পারে না। প্রিয়া মাথা তুলে হাসল। সেই হাসির মধ্যে লুকিয়েছিল জীবনের নতুন সূর্যোদয়। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি দুঃখের সব শেষ হয়ে গেছে, কিন্তু না, ওখান থেকেই শুরু হয় নতুন পথ চলা। সময় গড়িয়ে গেল, ধীরে ধীরে প্রিয়া নিজের পায়ে দাঁড়িয়ে গেল। আজ সে শুধু একজন চিত্রশিল্পী নয়, সমাজের অনেক নারীর অনুপ্রেরণা। যে মেয়েটি একদিন ভেঙে পড়ে ভেবেছিল তার জীবন শেষ, সেই মেয়ে এখন বিভিন্ন মেয়েদের ডেকে বলে, কোনো অন্ধবিশ্বাসে, কোনো ভয় দেখানো কথায় কখনো বিশ্বাস করবে না। নিজের ভেতরের শক্তিই আসল সাধু। প্রিয়ার আঁকা ছবি একদিন জেলা প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেল। সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার ছাপা হলো। লোকজন বলল, এই মেয়েটা যে জীবন থেকে এত বড় আঘাত পেয়েও এমনভাবে উঠে দাঁড়িয়েছে, সে সত্যিই আমাদের সমাজের গর্ব। আমি মেয়েকে মঞ্চে পুরস্কার নিতে দেখে চোখ ভিজিয়ে ফেললাম। মনে হলো আমার প্রিয়া শুধু আমার মেয়ে নয়, আজ সে অনেকের আশা ভরসার নাম। আর তখনই মনে হলো সেই সাধু বাবার অন্ধকারকে আজ সত্যিই আলো গ্রাস করেছে। বন্ধুরা, জীবনের কষ্ট আমাদের ভাঙতে পারে, আবার চাইলে গড়েও তুলতে পারে। শুধু দরকার নিজের প্রতি বিশ্বাস রাখা। তাই গল্পের শিক্ষাটা একটাই, কোনো অন্ধবিশ্বাস নয়, নিজের যোগ্যতা আর আত্মবিশ্বাসই পারে জীবনকে বদলে দিতে। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি পাপিয়া, আজকের গল্প এখানেই শেষ। আবার আসুক নতুন গল্প নিয়ে।